এই যে গোটা পৃথিবীটা সেটা একটা গুহার মধ্যে আছে, আর সেই গুহার মধ্যে অন্ধকার, আর সেই গুহার দেয়ালের উপরে আরো কালো কালো অন্ধকারের কতগুলো ছায়া দেখা যাচ্ছে, এবং গুহার পিছন দিকে একটা হালকা একটা ডিম আলো জ্বলছে, অল্প একটু আলো। এবং পৃথিবীর বেশিরভাগ মানুষ সেই গুহার মধ্যেই, সেই অন্ধকারের মধ্যেই জন্ম হয়, সারা জীবন সেখানে কাটায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়। তারা কখনো সেই গুহার বাইরে বার হতে পারে না, যেখানে আছে প্রকৃত বাস্তব, যেখানে আছে আলো, যেখানে প্রকৃত সত্যের সন্ধান পাওয়া সম্ভব। এমনটাই দাবি করেছিল আজ থেকে 2400 বছর আগে অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফার প্লেটো। তার লেখা বই, যেটাকে বলা হয় দ্য কর্নার স্টোন অফ ওয়েস্টার্ন ফিলোসফি, যে বইটার নাম হচ্ছে দ্য রিপাবলিক। তবে এটা পুরো গল্পটা নয়, এটাকে বলা হয় দ্য কেভ অ্যানালজি অথবা দ্য অ্যালিগরি অব দ্য কেভ। এই যে অ্যালিগরি অব দ্য কেভ, সেটা হচ্ছে প্লেটোর যে পুরো যে সিস্টেম অফ থট, তার সব থেকে শেষের অংশ এটা। এবং এটা প্লেটো তাদের জন্যই বলেছিল, যাতে করে সহজ করে পুরো জিনিসটা প্লেটো যেন বোঝাতে পারে। প্লেটো বেসিক্যালি 3টে জিনিস বলেছিল। সবার প্রথম, যেটাকে বলা হয় দ্য সান, দ্বিতীয় যেটাকে বলা হয় দ্য ডিভাইডেড লাইন, এবং 3 নম্বর যেটাকে বলা হয় দ্য কেভ। এই 3টেকে একসঙ্গে বলা হয় দ্য 3 সি মাইলস অথবা দ্য 3 অ্যানালজি। এই 3টের মধ্যে যে কোনো একটাকে যদি আমরা বুঝি আর বাকি দুটো সম্পর্কে না জানি বা না বুঝি, তাহলে প্রকৃত অর্থে আমরা কোনোটাই বুঝতে পারিনি, অর্থাৎ প্লেটোর ফিলোসফিকে আমরা বুঝতে পারিনি। এবং প্লেটোর এই যে ফিলোসফিক মডেল, সেটা এতটাই এনরিচ, এতটাই গভীর, এতটাই ইম্প্যাক্টফুল, একটা পাওয়ারফুল ফিলোসফিক কনসেপ্ট, যে এটা যে কোনো জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। যে কোনো বিষয়বস্তু সম্পর্কে বোঝার জন্য, জানার জন্য, সেটা ইকোনমিক্স হোক, আমাদের সোশ্যাল বা পলিটিক্যাল বিষয় হোক না কেন, আমাদের ব্যক্তিগত জীবনযাত্রা সম্পর্কে হোক না কেন, বা পুরো অস্তিত্বের যে গঠন সেটা সম্পর্কে জানার জন্য হোক না কেন। এবং ফিলোসফি বলতে কী বোঝায়, সায়েন্স বলতে কী বোঝায়, ম্যাথামেটিক্স বলতে কী বোঝায়, সেই সমস্ত কিছু এই একটা যে পুরো ফিলোসফিক যে মডেল প্লেটো দিয়েছিল, তার মধ্যে আমরা বুঝতে পারি। কিন্তু যদি আমরা শুধুমাত্র এই অ্যানালজি অফ দ্য কেভ সম্পর্কে জানি এবং ডিভাইডেড লাইন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা সম্পর্কে না জানি, তাহলে আমরা পুরো কনসেপ্টটা বুঝতে পারবো না। সেই জন্য আজকের ভিডিওতে আমরা 3টে কনসেপ্ট সম্পর্কেই বুঝবো, এবং সেটা সহজ করে বোঝানোর জন্য আমি এখানে একটা চার্ট তৈরি করে রেখেছি। এই চার্টটা যদি তুমি বুঝতে পারো, তাহলে প্লেটোর ফিলোসফির যে মডেলটা, এটা তুমি সম্পূর্ণরূপে খুব ভালো করে গ্র্যাপস করে নিতে পেরেছো। ওকে, আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝার চেষ্টা করব। শুরু করব আমরা দ্য সান থেকে, তারপর দ্য ডিভাইডেড লাইন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এবং তারপর হচ্ছে অ্যানালজি অফ দ্য কেভ, এবং তারপরে বুঝবে 3টের মধ্যে সম্পর্ক কি, যেটা জানতে পারলে প্লেটোর ফিলোসফিটা বোঝা আমাদের সম্পূর্ণ হবে। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র হামদান বিশ্বাস, আর এটা আমাদের ছোট্ট একটা বাংলা ভাষায় একটা ইউটিউব চ্যানেল, যেখানে আমরা সাইকোলজি, ফিলোসফি, স্পিরিচুয়ালিটি এবং পার্সোনাল গ্রোথ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। যদি তোমার এগুলো ভালো লাগে, তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে এই ভিডিওসগুলোকে শেয়ার করবে, যাতে করে তারাও এই ধরনের ফিলোসফিক নলেজ সম্পর্কে জানতে পারে, যেটা তাদের জীবনকে অনেক বেশি এনরিচ করবে, অনেক বেশি তাদের জীবনের যে অভিজ্ঞতার পরিধি, সেটাকে অনেক বাড়িয়ে দেবে। ওকে, তো শুরু করা যায়। সবার প্রথমে বুঝতে হবে দ্য সি মাইল অফ দ্য সান মানে কি, অথবা দ্য অ্যালিগরি অফ দ্য সান। এটার মানে হচ্ছে যে যেমন সূর্য আছে বলে আকাশে আমরা সব কিছু দেখতে পাই। সূর্যের আলো আমাদের চোখে পড়ে, এবং সূর্যের আলো আশেপাশের এই যে জগতের সমস্ত বস্তুর উপরে পড়ছে, সেই জন্য সেই বস্তুগুলো দৃশ্যমান হয়ে উঠছে। যদি সূর্য না থাকতো, তাহলে আমাদের চোখ থাকার পরেও আমরা কোনো কিছু দেখতে পেতাম না। এই চারিদিকে সমস্ত জগতের সমস্ত বস্তুগুলো থাকার পরেও আমরা সেগুলোকে দেখতে পেতাম না। তাহলে সূর্য হচ্ছে প্রধান কারণ বা কজ, যেটা আমাদের চোখকে দৃশ্য দেয় বা দৃষ্টি দেয়, এবং সূর্য হচ্ছে প্রধান কারণ যার ফলে এই জগৎটা জেগে ওঠে বা জগৎটা দৃশ্যমান হয়ে ওঠে। সূর্যের অস্তিত্ব ছাড়া এই জগৎটা দৃশ্যমান হয়ে উঠবে না, আর আমাদের চোখও দৃষ্টি পাবে না। তাই সূর্যই হচ্ছে প্রধান কারণ এই জগৎটাকে, মানে চলমানতাটাকে বজায় রাখার জন্য। ঠিক একই রকম সূর্যের অস্তিত্বের ফলে যেমন এই জগৎটা চলছে, ঠিক একই রকম হচ্ছে আরেকটা জগৎ আছে, যে জগতের প্রধান সূর্যের ঠিক সমতুল্য বিষয়টা হচ্ছে কি, যেটাকে আমরা বলতে পারি দ্য গুড। প্লেটনিক ভাষায় সেটাকে বলা হয় দ্য গুড, মানে অর্থাৎ যা কিছু ভালো, যা কিছু খুব খুব ভালো জিনিস। এবার এই দ্য গুড কথার মানে কি, সেটা আমরা একটু পরে জানবো এই ভিডিওতে। আপাতত গুড মানে আমরা যে কোনো ভালো কাজ বা কর্ম বা যে কোনো ভালো উদ্দেশ্যই আমরা বুঝতে পারি সহজ সরলভাবে। এই যে গুড, সেই জিনিসটা আমাদের মনের যে জগৎ এবং আরও একটা যে জগৎ আছে, মানে
অতি বাস্তব বা মেটাফিজিক্যাল বা অতি ইন্দ্রিয়ের যে জগৎ, সেই জগতে এই গুড জিনিসটা আলোর মতো কাজ করে। যেহেতু সেটা আলো ফেলছে আমাদের মনের উপরে, আমাদের বুদ্ধির উপরে, সেই জন্য আমাদের বুদ্ধি যুক্তি, তর্ক বা বিভিন্ন লজিক সেগুলোর মাধ্যমে কোনো কিছু বোঝার চেষ্টা করছে। যেমন আমাদের চোখের উপরে আলো পড়ছে বলে চোখ দৃষ্টি পাচ্ছে, ঠিক তেমনই ওই গুড জিনিসটার অস্তিত্ব আছে, সেটা একটা কারণ। সেই জন্যই আমাদের যে বুদ্ধি, সে কোনো একটা কাজ করতে পারছে, সে বুদ্ধিটাকে ব্যবহার করতে পারছে, সব কিছু ইন্টেলিজেবল হয়ে উঠছে তার কাছে। ওকে, এবং একই রকমভাবে বাস্তব জগতে যেমন বিভিন্ন বস্তু আছে, তার উপরে সূর্যের আলো পড়ছে বলে সেগুলো দৃশ্যমান হয়ে উঠছে, ঠিক তেমনই সেই যে গুড, সেই জিনিসটার আলোটা অন্যান্য বিভিন্ন বস্তুর উপরে পড়ছে, যেগুলো অ্যাবস্ট্রাক্ট জিনিস সেগুলোর উপরে পড়ছে, সেই জন্য সেই বস্তুগুলোর অস্তিত্ব এই সমগ্র অস্তিত্বে আছে। তো এখানে আমরা দুটো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, দুটো জগৎ। একটা হচ্ছে কি ভিজিবল, যেটা আমরা চোখে দেখতে পাই, দৃশ্যমান জগৎ, যে জগতে আমরা বেঁচে আছি। আর অন্য একটা জগৎ যেটা হচ্ছে অদৃশ্য জগৎ, যেটাকে আমরা বলতে পারি কি ইন্টেলিজেবল ওয়ার্ল্ড, যেটাকে বুদ্ধি দিয়েই এবং দর্শনের মাধ্যমে সেটাকে খুঁজে পাওয়া সম্ভব। সেই যে ইন্টেলিজেবল ওয়ার্ল্ড, সেই যেটাকে আমরা বুদ্ধি দিয়ে বা ডায়ালেকটিক্সের মাধ্যমে খুঁজে পেতে পারি, সেটা হচ্ছে কি সেই ওয়ার্ল্ডের সূর্যটাকে দ্য গুড, অর্থাৎ যা কিছু ভালো। ঠিক যেমন আমাদের ওয়ার্ল্ডের সূর্য হচ্ছে কি এমনি আকাশে যে সূর্যটা আমরা দেখতে পাই, সেটার কারণে আমাদের চোখ দৃষ্টি পাচ্ছে এবং জগৎ জেগে উঠছে। ঠিক তেমন গুড, তার কারণে সব কিছু মানে ইন্টেলিজেবল হয়ে উঠছে এবং ফর্মসের অস্তিত্ব থাকছে। এবারে আমরা আমাদের এই ছবিটাতে চলে আসি। এই ছবিটাকে যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো এইখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা বলছি কি দ্য গুড। ওকে, এই পয়েন্টটা গিয়ে কোথায় পড়ছে? এই জগতের উপরে পড়ছে, সেই জন্য সব কিছু কী হয়ে যাচ্ছে? ইন্টেলিজেবল হয়ে উঠছে। আর এটা হচ্ছে কি দ্য সান, এটা হচ্ছে এই জগতের উপরে পড়ছে, সেই জন্য কি এই জগৎটা কি হয়ে উঠছে না, এখানে সব কিছু ভিজিবল, দৃশ্যমান হয়ে উঠছে। তাহলে এটা একটা জগৎ এবং এটা হচ্ছে একটা জগৎ। এটা হচ্ছে ইন্টেলিজেবল রিয়েলেম বা বাস্তবের একটা অস্তিত্ব, আর এটা হচ্ছে কি দৃশ্যমান জগৎ, যে পৃথিবীতে আমরা বেঁচে আছি তার একটা অস্তিত্ব। এবার এটা হচ্ছে কি দ্য গুড, এটা হলো দ্য সান। এবারে আমরা একটা একটা করে আসবো তিনটে অবজেক্টে। একটা হচ্ছে অবজেক্ট অফ নলেজ বা নলেজ অবজেক্ট আমরা বলতে পারি, যেখানে আমরা কি জানবো, যে জানার যে বিষয় বা জ্ঞানের যে বস্তু সেটা কি কি হয়, সেখানে হচ্ছে এই প্রত্যেকটা জগতের রেসপেক্টে সেগুলো কি আমরা একটা একটা করে জানবো। দ্বিতীয় আমরা জানবো কি সেই জ্ঞানের বস্তুগুলোকে কোন কোন সাইকিক ফ্যাকাল্টিস জানতে পারে, অর্থাৎ আমাদের মনের যে বিভিন্ন মানে কেন্দ্র আছে বা মনের বিভিন্ন ফ্যাকাল্টিস আছে। যেমন শরীরের বিভিন্ন ফ্যাকাল্টিস হচ্ছে চোখ দেখতে পায়, কান শুনতে পায়, কান কিন্তু দেখতে পায় না। ঠিক তেমনই মনের বিভিন্ন ফ্যাকাল্টিস আছে। একটা ফ্যাকাল্টি সে কল্পনা করতে পারে, একটা ফ্যাকাল্টি সে হিসাব নিকাশ করতে পারে, একটা ফ্যাকাল্টি সে হচ্ছে রিজনিং করতে পারে। ঠিক তেমনই এই যে দুটো জগৎ, সেই দুটো জগতের কোন কোন ফ্যাকাল্টিস কি কি কাজ করতে পারে সেগুলো আমরা এখানে জানবো। আর কারিকুলাম মানে হচ্ছে সিলেবাস, অর্থাৎ একজন ফিলোসফার কিং যদি কেউ হয়ে উঠতে চায়, যদি কেউ সে ট্রু নলেজটা পেতে চায়, তাহলে সে কোন কোন স্টেজের বা কোন কোন জ্ঞানের মধ্যে দিয়ে সে যাবে, কোন কোন স্টেশনের মধ্যে দিয়ে সে যাবে, সেটা সম্পর্কে আমরা জানবো হচ্ছে লাস্টে। এই যে তাহলে এখানে আমরা তিনটে জিনিস, অবজেক্ট অফ নলেজ, একটা হচ্ছে সাইকিক ফ্যাকাল্টিস, আর একটা হচ্ছে কারিকুলাম আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবারে আমরা এই যে লাইনটাকে আমরা সবার প্রথমে দেখছি, এই যে লাইনটা দ্য সান, এই দ্য গুড আর দ্য সান দেখতে পাচ্ছি, এটাকেই বলা হচ্ছে ডিভাইডেড লাইন। কেন? কারণ এই লাইনটাকে আমরা কতগুলো পার্টে ডিভাইডেড করেছি। এ একটা পার্ট, এ থেকে বি, তারপরে সি, তারপরে এখানে ডি, আর লাস্টে হচ্ছে গিয়ে ই। এই লাইনটাকে আমরা ডিভাইডেড করেছি। ডিভাইডেড করার পরে আমরা কতগুলো জিনিস আমরা এখান থেকে জানতে পারছি। ডিভাইডেড লাইন, একটু আগে পর্যন্ত আমরা বুঝলাম দ্য সান মানে কি, দ্য অ্যানালজি অফ দ্য সান, সেটা সম্পর্কে জানলাম। এবার আমরা দ্বিতীয় টপিকে চলে আসছি, দ্য ডিভাইডেড লাইন। তারপরে আমরা যাব হচ্ছে কেভ অ্যানালজিতে। ওকে, দ্য অ্যানালজি অফ দ্য কেভ। তো যদি আমি এই পার্টিকুলার বস্তুটা সম্পর্কে জ্ঞান অর্জন করি, তার মানে এটা হচ্ছে আমার অবজেক্ট অফ নলেজ, এটা আমার জ্ঞানের বস্তু, আমি এই জিনিসটাকে জানছি। ঠিক তেমনই এই সমগ্র জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে জ্ঞানের বস্তু কি কি আছে। একটা হচ্ছে এই পার্থিব জগতে বিভিন্ন জিনিস আছে, আর একটা হচ্ছে ইন্টেলিজেবল রিয়েলেম, একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে ইন্টেলিজেবল রিয়েলেম। ওকে, তো সেই যে ইন্টেলিজেবল রিয়েলেম, সেখানে দুটো জিনিস আছে জ্ঞানের বস্তু। একটা হচ্ছে কি, যেটা হচ্ছে সবার প্রথমে উপরে আছে, সেটা হচ্ছে আইডিয়াস বা ফর্মস, অর্থাৎ আদর্শ বস্তু, যে আইডিয়াস বা ফর্মসের অস্তিত্ব আছে।
যেটা হচ্ছে নন হাইপোথেটিক্যাল, যেটা কোনো রকমভাবে আমরা অনুমান করে নিচ্ছি না বা ধরে নিচ্ছি না, সেগুলো নিজেই তার নিজের মধ্যে তার অস্তিত্ব আছে। যেমন একটা পারফেক্ট সার্কেল বা একটা পারফেক্ট একটা স্ট্রেট লাইন, ওকে, ঠিক তেমন আমরা যদি একটা সার্কেল ড্র করি তাহলে সেটা পারফেক্ট হবে না। আকাশে চাঁদ দেখলেও সেই চাঁদটা পারফেক্ট সার্কেল নয়, কিন্তু কোথাও কোনো একটা পারফেক্ট সার্কেলের অস্তিত্ব এক্সিস্ট করে, যে কারণে যখন আমরা বাস্তবে কোনো একটা চাঁদ বা একটা সূর্য আকাশে দেখি তখন সেটা দেখে আমাদের মাথায় একটা ধারণা তৈরি হয় যে সার্কেল বলে একটা জিনিস হতে পারে, একটা বৃত্তর অস্তিত্ব সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়, একটা সার্কেল বা বৃত্ত। নাও সেই যে ধারণাটা আমাদের মনে তৈরি হচ্ছে একটা পারফেক্ট সার্কেলের কথা, সেটা বাস্তবে যে জিনিসগুলো আমরা দেখেছি সেগুলো তো পারফেক্ট নয়, পারফেক্ট সার্কেলের ডেফিনিশন তো সেখানে নেই। তাহলে আমাদের মনে এটা কোথা থেকে এলো? কারণ প্রকৃত অর্থে এটা কোথাও একটা এক্সিস্ট করে, সেই যেটা এক্সিস্ট করে একটা পারফেক্ট সার্কেল, সেটা হচ্ছে আইডিয়াস বা ফর্ম, যেটাকে আমরা বলি রূপ, যেটা অন্য কোনো বিষয়ের উপর নির্ভরশীল নয়, যে তার নিজের অস্তিত্বের কারণ। ওকে, তো সেটা হচ্ছে ইন্টেলিজেবল রিয়েলিমের একটা বস্তু। তার নিচে যেটা আছে সেটা হচ্ছে কি হাইপোথেটিক্যাল অথবা ম্যাথামেটিক্যাল অবজেক্টস, অর্থাৎ আমরা বিভিন্ন থিওরি কনসেপ্ট ম্যাথসের মধ্যে বা ফিজিক্সের মধ্যে জানি, যেগুলোর মাধ্যমে আমরা সব কিছু বোঝার চেষ্টা করি, বিভিন্ন চিন্তার প্রসেস বা পদ্ধতি আমাদের মধ্যে তৈরি হয়, তাই তো? চিন্তা করে করে আমরা সব কিছু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে কি সেই ইন্টেলিজেবল যে রিয়েলেম, তার দ্বিতীয় ভাগটা হচ্ছে কি সেই চিন্তার পদ্ধতি, আর তার উপরের ভাগটা হচ্ছে কি ফর্মস বা আইডিয়াস। আর সেই ইন্টেলিজেবল সেই ফর্মস বা আইডিয়াস, তারপরে হচ্ছে সেই আমাদের ম্যাথামেটিক্যাল জিনিস, ম্যাথামেটিক্যাল অবজেক্ট হোক, বা হচ্ছে ফর এক্সাম্পল আমাদের সায়েন্টিফিক যে রিসার্চগুলো আমরা করছি বা যে কনসেপ্টগুলো আমরা জানছি সেগুলো হোক না কেন, টেকনোলজির জন্য যে কনসেপ্টগুলো জানছি সেগুলো হোক না কেন, এই যে কনসেপ্টগুলো বা চিন্তার যে পদ্ধতিগুলো, সেগুলো হচ্ছে কি আমাদের অবজেক্ট অফ নলেজ। সেই চিন্তার পদ্ধতিগুলো সেইগুলো হচ্ছে কি আমাদের দ্বিতীয় ইন্টেলিজেবল যে রিয়েলম তার দ্বিতীয় স্তর। আর তার নিচে হচ্ছে ভিজিবল ওয়ার্ল্ড, মানে এই যে বাস্তব জগৎ, যেখানে আমরা বস্তু দেখতে পাচ্ছি, গাছ, পাহাড়, নদী, সমুদ্র, মানুষ, জঙ্গল, ঘোড়া, পাখি ইত্যাদি ইত্যাদি। এবার সেই জিনিসটা তারও নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি রিফ্লেকশন বা ছায়া। ধরা যাক কোনো একটা গাছ আছে আর নদীর জলে তার একটা রিফ্লেকশন পড়েছে, একটা ছায়া পড়েছে, আমরা জলের মধ্যে সেই গাছটাকে দেখতে পাচ্ছি। তাহলে কি সেটা প্রকৃত গাছ? একদমই নয়, সেটা প্রকৃত গাছ নয়, সেটা একটা গাছের ছায়া। বা আয়নার মধ্যে আমরা আমার নিজের ছবিকে দেখছি, তাহলে কি ওইটা কি আমি? একদমই নয়, আমি হচ্ছি এখানে, ওটা হচ্ছে একটা ছায়া, একটা প্রতিচ্ছবি, একটা শ্যাডো। যেমন আলোর মধ্যে একটা শ্যাডো পড়ে, ঠিক সেরকম। তো এইখানে যে আমরা অবজেক্ট অফ নলেজ, যে জ্ঞানের বস্তুগুলোকে আমরা খুঁজে দেখছি, উপরের স্তরে হচ্ছে ফর্মস এক্সিস্ট করে, আইডিয়াল ফর্মস। তারপরে এক্সিস্ট করে কি ম্যাথামেটিক্যাল নলেজ বা ফিজিক্সের নলেজ বা সায়েন্টিফিক নলেজ, সেগুলো হচ্ছে এখানে। আর এটা হচ্ছে বাস্তব জগৎ, যেখানে আমরা বেঁচে আছি, গাছপালা, নদী, সমুদ্র, জল, পাহাড়। আর তারও নিচে এই যে এখানে এটা হচ্ছে কি রিফ্লেকশন বা হচ্ছে শ্যাডো বা ছায়া। এবার এই জগৎটা এই যে রিফ্লেকশন, শ্যাডো বা ছায়ার সাথে এমনি যা কিছু আমরা দেখতে পাচ্ছি তার যে সম্পর্ক, ফর্মসের সাথে সায়েন্টিফিক নলেজ বা ম্যাথামেটিক্যাল নলেজের ঠিক সেই সম্পর্ক। তার মানে কি? মানে আমি একটা গাছ দেখছি বা একটা ঘোড়া দেখছি, তার জলে ছায়া পড়ছে, এই দুটোর মধ্যে যে সম্পর্ক, এই প্রতিচ্ছবি আর এই ঘোড়া, সেই ইন্টেলিজেবল রিয়েলেমের মধ্যেও ঠিক একই সম্পর্ক। সেই ফর্মস আর সেই ফর্মসের নিচে যে নলেজগুলো আছে, অর্থাৎ সায়েন্টিফিক নলেজ, ম্যাথামেটিক্যাল নলেজ, বা হচ্ছে যে চিন্তার যে পদ্ধতিগুলো, সেগুলো হচ্ছে যেগুলো আছে, এগুলো হচ্ছে কি জানার বস্তু। একটা হচ্ছে কি আমরা সবার প্রথমে রিফ্লেকশন সম্পর্কে জানছি, বাস্তব জগতে কোথায় কি ছায়া পড়ছে বা শ্যাডো পড়ছে সেগুলো সম্পর্কে আমরা জানছি, বিভিন্ন জিনিস কল্পনা করছি ইত্যাদি। তারপরে আমরা জানছি কি প্রকৃত গাছপালা, পাখি, সেগুলো সম্পর্কে জানছি। তারপরে আমরা জানছি কি বুদ্ধি দিয়ে আমরা নিজের মনে চিন্তার মধ্যে একটা কনসেপ্ট বা ধারণা তৈরি করছি। তারপরে একটা স্টেজ আসবে যেখানে আমরা ডিরেক্টলি সেই আইডিয়াল ফর্মসগুলোকে আমরা জানতে পারবো। এটা গেল হচ্ছে অবজেক্ট অফ নলেজ, জানার বস্তু। দ্বিতীয় বিষয় সাইকিক ফ্যাকাল্টিস, মনের একটা একটা অংশ একটা একটা জিনিসকে জানতে পারে, ঠিক আছে? যেমন আমাদের চোখ রিফ্লেকশনকে দেখতে পায় বাস্তব জগতে, ওকে, ঠিক তেমনই আমাদের মনের ডিসকারসিভ রিজনিং অথবা হচ্ছে অ্যাজাম্পশন, অনুমানমূলক চিন্তা, সেগুলো কি জানতে পারে? সেগুলো হচ্ছে সায়েন্টিফিক নলেজ বা সায়েন্টিফিক থিওরি বা হচ্ছে ম্যাথামেটিক্যাল নলেজ। আমরা ধরে নিচ্ছি যে এইটা মানে হলো সার্কেল বা এইটা মানে হচ্ছে স্ট্রেট লাইন, তারপর সেই অনুযায়ী বা তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা ট্রায়াঙ্গেল বলবো, এটাকে আমরা ধরে নিচ্ছি। এই যে ধরে নেওয়ার মাধ্যমে যে জ্ঞান আমরা ধরে নিচ্ছি, তারপরে আমরা এই ট্রায়াঙ্গেলটার উপরে
অনেক রকমের কাজ কর্ম থিওরি অ্যাপ্লাই করছি। এই যে অনুমান করে নিচ্ছি, একটা অ্যাক্সিয়াম ধরে নিচ্ছি, একটা কিছু আমরা ধরে নিচ্ছি, এম্পেরিক্যাল রিজনিং বা একটা অ্যাজাম্পশন, তারপরে বাকি সব কিছু আমরা নলেজটাকে তৈরি করছি। ওকে, এই যে ধরে নেওয়ার মাধ্যমে যে জ্ঞানগুলো আমরা পাচ্ছি, সায়েন্সের সব কিছু বেসিক কতগুলো অ্যাজাম্পশন থেকে কিছু আমরা ধরে নিই। ছোটোবেলায় অঙ্কে যেমন আমরা ধরে নিই না, এক্স মানে হচ্ছে এটা, তারপরে আমরা অঙ্কটা করতে পারি, তারপরে আমরা প্রকৃত এক্সের যে জ্ঞানটা সেখানে পৌঁছাতে পারি। এই যে ধরে নেওয়ামূলক যে জ্ঞান, সেগুলো আমাদের মনের কে মানে সেই জ্ঞানটাকে অভ্যাস করে কে? মনের ডিসকার্সিভ রিজনিং অথবা অ্যাজাম্পশন অথবা স্টেপ বাই স্টেপ যে প্রসেস আমাদের চিন্তার, সেটা। ওকে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি সাইকিক ফ্যাকাল্টিস। সাইকিক ফ্যাকাল্টিসের মধ্যে সবার প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি ডায়ালেকটিক্যাল রিজনিং। ডায়ালেকটিক্যাল রিজনিং মানে হচ্ছে ফিলোসফির সব থেকে হাইয়েস্ট জিনিসটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিসকার্সিভ রিজনিং, ম্যাথামেটিক্যাল রিজনিং, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ থিঙ্কিং বা চিন্তার যে প্রসেস, যেটা আমরা সাধারণত করে থাকি বিভিন্ন বই পড়ার সময়, বিভিন্ন নলেজ বা জ্ঞান গ্যাদার করার সময়, সেগুলো। আর এটা হচ্ছে তারা করে যারা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু ফিলোসফার বা ট্রু স্কলার, তারা হচ্ছে ডায়ালেকটিক্যাল নলেজটাকে বা ডায়ালেকটিক্যাল রিজনিংটাকে ইউজ করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি তার নিচে হচ্ছে বিলিভস বা হচ্ছে আমাদের এক রকমের সেন্সেসরি এক্সপেরিয়েন্স। আমরা বিশ্বাস করছি একটা গাছ আছে, যদি কেউ একটা গাছ, একটা পাহাড়, একটা ঘোড়া, সেগুলোকে দেখার মাধ্যমে বিশ্বাস করে এটা একটা ঘোড়া, এটা একটা গাছ, এটা একটা পাহাড়, তাহলে সেটা হচ্ছে কি সে তার ফ্যাকাল্টিসের মনের কোন অংশটা ব্যবহার করছে? বিশ্বাস, বিলিভ। আর তারও নিচে একদম লাস্টে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এটা হচ্ছে ওপিনিয়ন বা কল্পনা করে নিচ্ছি আমরা মনে মনে বিভিন্ন জিনিস কল্পনা করে নিই। ভবিষ্যতে যদি আমার অ্যাক্সিডেন্ট হয়, যদি আমি চাকরি না পাই, যদি আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, ওই যে চিন্তাগুলো, কল্পনামূলক চিন্তা যেগুলোর কোনো মানে নেই। অথবা হচ্ছে মতামত, যে আমার এই খাবারটা বেশি ভালো লাগে, আমার মতামত এটা, আমার এই পার্টির থেকে এই পার্টি বেশি ভালো লাগে, আমার মতামত, আমার মতে একটাই ঈশ্বর আছে, আমার মতে দুটো ঈশ্বর নেই, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মতামত যে আমরা দিই, সেটা হচ্ছে সব থেকে নিচে। ওকে, বিশ্বাস আর মতামত এই দুটোর মধ্যে সম্পর্ক কি? যখন আমরা একটা গাছ দেখছি আর সেই গাছের ছায়া নদীর জলে যখন পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে, বা দিঘির জলে, সেই রিফ্লেকশনের মতো হচ্ছে কোন জিনিসটা? আমাদের মনের যে মতামতগুলো আছে, বিভিন্ন ওপিনিয়ন্স, যেটাকে গ্রিকে বলা হতো ডোক্সা। আর বিশ্বাস মানে কি? বিলিফ, কোনো কিছু বিশ্বাস করা, সেটা হচ্ছে ওই গাছটার মতো। ওকে, আর এটা হচ্ছে কি আমাদের জগতে। আর ইন্টেলিজেবল রিয়েলম, যেখানে দ্য গুড এক্সিস্ট করে, তার আলো পড়ার ফলে সব কিছু দৃশ্যমান হয়ে উঠছে, আমাদের ইন্টেলিজেন্স জেগে উঠছে, সেই জগতের মধ্যে একটা হচ্ছে ডায়ালেকটিক্যাল রিজনিং, আর একটা হচ্ছে তার প্রভাবে বা তার ফলে, তার ছায়াতে যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সায়েন্টিফিক কনসেপ্ট, নলেজ বা নর্মাল যে জ্ঞানগুলো, সেটা ডায়ালেকটিক্স নয়। এবার এই ডায়ালেকটিক্স মানে কি সেটা আমরা বুঝবো, সেটা আমরা একটু পরে আসছি। দ্য গুড মানে কি, ডায়ালেকটিক্স মানে কি, এগুলোতে আমরা একটু পরে আসবো। তার আগে আমরা জেনে নেব যে হচ্ছে কারিকুলাম জিনিসটা কি হয়, অর্থাৎ লাস্ট যে আমাদের ফিল্ডটা আছে। এই কারিকুলামের পরে আমরা জানবো হচ্ছে কেভ অ্যানালজি এবং ডায়ালেকটিক্স এবং দ্য গুড কি, এই তিনটে জিনিস সম্পর্কে। এখন ছোটবেলা থেকে কোনো একজন শিশু যদি সে বড় হতে চায় একজন ফিলোসফার কিংয়ের মতো করে, বড় হতে হতে সে জ্ঞান অর্জন করতে করতে মনের এক একটা ফ্যাকাল্টিসকে খুলতে খুলতে সেই চারটে স্তরের মধ্যে দিয়ে, প্রথমে হচ্ছে মতামত বা যে রিফ্লেকশন, তারপর সেখান থেকে বিলিফ বা বিশ্বাস, তারপর সেখান থেকে হচ্ছে ইন্টেলিজেন্ট, তারপর সেখান থেকে ডায়ালেকটিক্স, এই স্তরের মধ্যে দিয়ে যদি সে যেতে চায়, তাহলে তাকে কোন কোন সাবজেক্ট বা কোন কোন বিষয় নিয়ে তাকে পড়াশোনা করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের কারিকুলাম। ওকে, যে বিষয়বস্তুগুলো নিয়ে ছোটবেলা থেকে যদি কেউ পড়াশোনা করে, তাহলে সে বড় হয়ে একটা সময় পরে গিয়ে সে একজন ট্রু ফিলোসফার কিং হয়ে উঠতে পারবে। ট্রু ফিলোসফার কিং মানে কে? যারা হচ্ছে আদর্শ সমাজের সব থেকে আদর্শ রুলার, একজন রাজা এবং একজন ফিলোসফারের কম্বিনেশন। তাদের কাছে ক্ষমতাও আছে এবং তাদের কাছে সেই প্রকৃত জ্ঞানও আছে, ঠিক আছে। কিন্তু সাধারণত আমরা কি দেখি, যদি কেউ একজন পলিটিশিয়ান হয়, তার কাছে অনেক ক্ষমতা আছে, অনেক পাওয়ার আছে, তার কাছে ফিলোসফির কোনো নলেজ থাকে না, তার নামে 10টা ক্রিমিনাল কেস চলছে ইত্যাদি ইত্যাদি। ওকে, আর যারা অনেক জ্ঞানী ইন্টেলেকচুয়ালস বা অনেক নলেজেবল বা সায়েন্টিফিক রিসার্চ করছে, পিএইচডি করছে দেখা গেল, বা পোস্ট পিএইচডি করছে, তাদের কাছে পাওয়ার বা ক্ষমতা নেই, তারা অ্যাকচুয়ালি পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু প্লেটো এখানে দেখাচ্ছে এমন একটা পাথ বা এমন একটা সিলেবাস, যদি কেউ স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্যে দিয়ে ছোটবেলা থেকে
এই সিলেবাসগুলো পড়ে বড় হতে থাকে, তাহলে সে একটা সময় পরে গিয়ে একজন ফিলোসফার কিং হয়ে উঠবে। সেই সিলেবাসগুলো প্লেটো বলে দিয়ে গেছেন কিভাবে আমরা সমাজে একটা নতুন ক্লাস অফ পিপল, যেমন ডক্টর এক ধরনের জীবিকা, বা হচ্ছে ইঞ্জিনিয়ার এক ধরনের জীবিকা, ঠিক তেমন ফিলোসফার কিং একটা আলাদা ক্লাস অফ পিপল, একটা গ্রুপ অফ পিপল আমরা তৈরি করতে পারি তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে, তাদেরকে শেখানোর মাধ্যমে। তো সেই সিলেবাসটা হচ্ছে কি আমাদের কারিকুলাম, যেটা হচ্ছে আমাদের থার্ড জিনিস আমাদেরকে জানতে হবে। এই যে হচ্ছে কারিকুলাম। নাও একদম ছোটবেলায় যখন আমরা থাকবো তখন এইখানে তখন আমরা শিখবো কি, তখন আমরা শিখবো হচ্ছে ক্রাফটস, অথবা হচ্ছে আর্ট, মিউজিক, ঠিক আছে, মিথোলজিক্যাল স্টোরিজ, বিভিন্ন গল্পের মাধ্যমে, কল্পনামূলক জিনিসের মাধ্যমে বিভিন্ন জিনিস আমরা শিখবো যখন আমরা একদম ছোটবেলাতে আছি, 18 বছরের কম বয়স পর্যন্ত। তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মনের এই অংশটাকে কাজে লাগাচ্ছে, আমাদের সাইকিক ফ্যাকাল্টিস যেটা আছে এই যে এখানে, এই যে সাইকিক ফ্যাকাল্টিস, তার এই অংশটাকে কাজে লাগাচ্ছে। এবং এটার মাধ্যমে আমরা কোন জিনিসের নলেজ পাচ্ছি, এই জিনিসগুলোর জ্ঞান পাচ্ছি, এই বস্তুগুলো সম্পর্কে জানতে পাচ্ছি। ওকে, এই সিলেবাসটা পড়ে আমরা এইগুলো সম্পর্কে বুঝছি, এই বিষয়বস্তুগুলো সম্পর্কে জ্ঞান পাচ্ছি, আর মনের এই অংশটাকে কাজে লাগাচ্ছি। এরপরে যখন আমাদের 18 বছরের বেশি বয়স হয়ে যাবে তখন আমরা এই জিনিসগুলো করব। এটা কি, এখানে হচ্ছে জিমন্যাস্টিক বা হচ্ছে মিলিটারি ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং বা সুইমিং, এই ধরনের জিনিস, শারীরিক কসরতমূলক জিনিস যেগুলো শরীরটাকে অনেক শক্ত করবে, ঠিক আছে, সেই নলেজগুলো আমরা পাবো। সেটা সম্পর্কিত আমাদের মানসিক ফ্যাকাল্টিটা কি, মনের কোন স্তরটাকে শক্ত করবে, সেটা মনের বিশ্বাস এবং হচ্ছে আমাদের সাউন্ড বিলিভ, মানে অত্যন্ত শক্ত একটা বিশ্বাস তৈরি হবে মনের মধ্যে। এবং এই যে আমরা এই বিষয়গুলো সম্পর্কে নলেজ পাবো, আমরা বাস্তব জগৎটা কিভাবে চলে, মানে জগতের বিভিন্ন ঘটনা বা সেন্সেসরি এক্সপিরিয়েন্স, চোখে যা দেখছি, কানে যা শুনছি, সেগুলো কিভাবে চলে, সেই বিষয় সম্পর্কে আমরা নলেজ পাবো। এবং এটা কি মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের এই যে ভিজিবল ওয়ার্ল্ড, সেই ভিজিবল ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু আসছে এই জিনিসগুলো। এবারে যখন আমাদের মিলিটারি ট্রেনিং হয়ে গেল, তারপরে যখন 18 থেকে 20 বছর বয়স মিলিটারি ট্রেনিং হবে, তারপরে হচ্ছে কি আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের হারমোনি, তারপর হচ্ছে মোশন, ফিজিক্স, তারপর হচ্ছে ম্যাথামেটিক্যাল অবজেক্টস, ঠিক আছে, সেই জিনিসগুলো। না, মোশন মানে কি, যেমন পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, আবার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আবার সূর্য সোলার সিস্টেমকে নিয়ে ঘুরে চলেছে, যত রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে সব কিছু মোশনের মধ্যে আছে। তো সেই মোশনটাকে স্টাডি করা। হারমোনি মানে কি, হারমোনি মানে হচ্ছে কবিতার ছন্দ যেমন মিলে মিলে যায় না, বা যখন আমরা কোনো মিউজিক শুনি একটা টোন থাকে, কিছুক্ষণ সময় পর পর আবার ফিরে আসে, সেই যে হারমোনিয়াস বিষয়গুলো, সেটা সম্পর্কে খেয়াল রাখা, সেটা সম্পর্কে স্টাডি করা, সেটা কিভাবে হয়, ওটা খুবই ইম্পর্টেন্ট। একটা যেটাকে আমরা ম্যাথামেটিক্সে বলি প্রপোর্শন, বা হচ্ছে সমানুপাত, একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা কমবে, সমানুপাত ব্যস্তানুপাতের যে সম্পর্ক, ঠিক আছে। যদি সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে স্টাডি করা, কনসেপ্ট বোঝা, সায়েন্স বোঝা, সেটা হচ্ছে কি আমাদের 20-22 বছরের পরে, মানে মিলিটারি ট্রেনিং যখন হয়ে যাবে তারপরে এই অংশটাতে সেগুলো আমরা বুঝছি। এবার এই জিনিসগুলো বোঝার জন্য মনের কোন অংশটাকে কাজে লাগানো হচ্ছে, ডিসকার্সিভ রিজনটাকে মনের কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে, পিওর রিজনিং নয়, ডিসকার্সিভ রিজন এবং অ্যাজাম্পশন বাই স্টেপ আমরা নলেজ পাচ্ছি এখানে। এই অংশের পরে যে কারিকুলামটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিলোসফি। এই সায়েন্স হচ্ছে, সায়েন্সেরও ঊর্ধ্বে হচ্ছে ফিলোসফি প্লেটোর মতে, তার মানে। তো এই যে ফিলোসফিক্যাল বিষয়বস্তু, এইখানে যখন আমরা এই কারিকুলামটা বা এই সিলেবাসটা যখন আমরা পড়বো, তখন আমরা সেখানে কি শিখবো, তখন আমরা সেখানে শিখবো হচ্ছে ডায়ালেকটিক্যাল রিজনিং কিভাবে করতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের শেখার বিষয়বস্তু। ডায়ালেকটিক্যাল রিজনিং মানে কি, খুব সহজ কথায় যদি আমি বলি, দুটো উল্টো পয়েন্ট অফ ভিউ, তাদের মধ্যে সংঘর্ষ তৈরি করার মাধ্যমে নতুন একটা পয়েন্ট অফ ভিউ তৈরি করা, এরকম ভাবা যেতে পারে মোটামুটিভাবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক দুজন মানুষ আছে, দুজন হচ্ছে বক্সার, বক্সিং করে। এবার একজন এখানে আছে, একজন এখানে আছে, ঠিক আছে। এবার দুজনেই খুব ভালো বক্সার, এবার দুজনে ফাইট করতে গেল। ফাইট করার পর তারা যখন ফাইটিংটা করবে, 2 ঘন্টা 4 ঘন্টা ফাইট করলো, তারপর তারা যখন ফিরে আসবে আবার নিজের অবস্থায়, তখন কি হবে, যে অবস্থাতে তারা ছিল, তারপর ফাইট করলো, করার পর যখন ফিরে আসবে তখন সে আর সেই অবস্থাতে নেই, এই অবস্থাতে ছিল, এখান থেকে গেল ফাইট করতে, তারপর যখন ফিরে আসবে তখন এখানে গিয়ে পৌঁছালো। কেন? কারণ ফাইট করার ফলে তার তো শক্তিটা বাড়বে, তার অভ্যাস হলো, প্র্যাকটিস হলো। কিন্তু এখানে কি হলোটা কি, ফাইট, অর্থাৎ দুজন মানুষ বা দুটো জিনিস একটা আরেকটার বিরুদ্ধে কাজ করলো, করার পরে তারা যখন ফিরে এলো তখন প্রথমে যে অবস্থায় ছিল সেখানে আর নেই, তার থেকে একটা স্টেপ উঠতে চলে এসছে, তারা ইভলভ করে গেছে। তো ধরা যাক আমার মনে, বা আমি হয়তো ঈশ্বরে বিশ্বাস করি, আমার কাছে 3টে কারণ আছে কেন আমি বিশ্বাস করি। অন্য আরেকজন যে বলল কি
সে ঈশ্বরে বিশ্বাস করে না, তার কাছে 3টে কারণ আছে। এবার আমি একটু কথা বললাম, তারপর সে একটু কথা বললো, আমি 3টে কারণ দেখালাম, সে 3টে কারণ দেখালো। এরকম করে একটা একটা কারণ দেখানোর মাধ্যমে একে অপরের সাথে কনভারসেশন বা ডায়ালগ, এই ডায়ালগ শব্দটা থেকে এসছে কি ডায়ালগটিক্স। ডায়ালগ মানে হচ্ছে কথোপকথন। আমি কিছু কথা বললাম, তারপর সে কিছু বললো, তারপর আবার আমি কিছু বললাম, তারপর সে কিছু বললো। এরকম করার মাধ্যমে আমরা দুজনাই নতুন জ্ঞান অর্জন করছি। এটাই হচ্ছে কি ডায়ালেকটিক্স, কথোপকথনের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে মানে জ্ঞান অর্জন করা। ওকে, দুটো উল্টো পয়েন্ট অফ ভিউ, একজন ঈশ্বরে বিশ্বাস করে, একজন করে না। একজনের মতে হচ্ছে নারী আর পুরুষের সমাজে মূল্য সমান হওয়া উচিত, একজনের মতে না। দুটো উল্টো উল্টো জিনিস, ঠিক আছে। কারুর মতে সবকিছু র্যাশনাল হওয়া উচিত, কারুর মতে না সবকিছু আর্টিস্টিক হওয়া উচিত। দুটো উল্টো মতামতের মধ্যে সংঘর্ষ হওয়ার মাধ্যমে, এটাই হচ্ছে কি ডায়ালেকটিক্স। এরকম অনেকগুলো যুক্তি দিতে 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 আমরা একটা সময় পাইল আপ হতে থাকবে জিনিসগুলো, হতে হতে এমন একটা জায়গাতে পৌঁছাবো যেখানে গিয়ে আমরা কি দেখতে পাবো, সেই ডায়ালেকটিক্স কীভাবে প্র্যাকটিস করতে হয় সেই জিনিসটা যখন আমরা শিখে যাবো, যখন আমরা ফিলোসফি স্টাডি করব, তখন আমাদের মনে ডায়ালেকটিক্যাল রিজনিং করার একটা ক্যাপাসিটি আছে। চোখ যেমন দেখতে পায়, কান যেমন শুনতে পায়, মনের একটা নির্দিষ্ট অংশ আছে যার কাজ হচ্ছে ডায়ালেকটিক্যাল রিজনিং করা। মনের একটা অংশ যেমন কল্পনা করে, সে হচ্ছে কি এই সিলেবাসগুলো যখন পড়া হবে তখন হচ্ছে মনের সেই কল্পনামূলক অংশটা কাজে লাগবে। যখন এই সিলেবাসটা পড়া হবে সেই ডায়ালেকটিক্যাল রিজনিং ফিলোসফি সম্পর্কে, তখন মনের ডায়ালেকটিক্যাল রিজনিং করার যে ফ্যাকাল্টি সেটা তখন হচ্ছে কাজে লাগবে। এবং তার ফলে আমরা যে নলেজটা পাবো, যে জিনিসটা সম্পর্কে জ্ঞান অর্জন করব, সেটা হচ্ছে কি ফর্মস, থিওরি অফ ফর্মস। সেই ফর্মটা কি, সেটা হচ্ছে কি দ্য গুডের আলোতে সেই ফর্মটা জেগে ওঠে। ওকে, এবার হারমোনি, একটু আগে আমরা পড়ছিলাম না যে এখানে হারমোনি বলে একটা জিনিস আছে যেটা আমাদেরকে পড়তে হবে 20-21 বছর বয়সের পর, যখন আমাদের মিলিটারি ট্রেনিং হয়ে যাবে। তো সেই হারমোনি মানে কি, এটার সঙ্গে এটার যে সম্পর্ক, এই এ বি আর বি সি, অর্থাৎ দ্য গুডের মধ্যে যে ইন্টেলিজেবল যে রিয়েলেমটা আছে, সেখানে যেখানে হচ্ছে দ্য গুডের আলোতে এই পুরো বাস্তবটা উঠে আসে। আর হচ্ছে দ্য সান, সূর্য, আকাশে যে সূর্য দেখি তার আলোতে আমাদের ভিজিবল ওয়ার্ল্ড বা দৃশ্যমান জগৎটা উঠে আসে। এবার সেই দৃশ্যমান জগতে গাছপালা, বস্তু, জিনিসপত্র সব এখানে আছে, আর তার ছায়াগুলো সব হচ্ছে এখানে, রিফ্লেকশন বা হচ্ছে শ্যাডো বা ছবি, সেগুলো সব এখানে। তো এটার সাপেক্ষে এটা যেমন, এটার সাপেক্ষে এটা হচ্ছে ঠিক তেমন, এটাই হচ্ছে কি হারমোনি বা প্রপোর্শন। এটার সাপেক্ষে এটা যেমন, এটার সাপেক্ষে হচ্ছে এটা তেমন। ঠিক সেই কারণেই ফর্মসটাই হচ্ছে প্রকৃত নলেজ। এই যে নলেজগুলো সেটা প্রকৃত নয়। ম্যাথামেটিক্যাল নলেজ, জিওমেট্রিক নলেজ বা হচ্ছে ফিজিক্স বা সায়েন্সের নলেজ, সেটা প্রকৃত নলেজ নয়। ডায়ালেক্ট, এই ফর্মসটাই হচ্ছে প্রকৃত নলেজ। আর সেই ফর্মসের নলেজটা আমরা কি করে পাবো না, হচ্ছে এই ডায়ালেকটিক্যাল রিজনিং, মনের এই অংশটাকে ব্যবহার করার মাধ্যমে এবং এই সিলেবাসটা পড়ার মাধ্যমে। তার আগে আমাদেরকে এগুলো পড়তে হচ্ছে, এগুলো পড়লে তবেই আমরা ট্রু ফিলোসফার কিং হয়ে উঠতে পারবো। এবং এই যে অংশটা, এই দুটো জিনিস পড়া হচ্ছে কোথায়, আমাদের ইন্টেলেক্টের মাধ্যমে। আর এই দুটো জিনিস হচ্ছে কি আমাদের ওপিনিয়ন বা মতামত নিয়ে হচ্ছে চলে, ঠিক আছে, বিশ্বাস বা হচ্ছে আমাদের যে মতামত, সেগুলোর জগৎ। ওকে, তো এই ছিল আমাদের পুরো ফিলোসফিক্যাল বিষয়বস্তু। এবার এখানে এখনো একটা প্রশ্ন থেকে গেছে, সেটা হচ্ছে ফর্মস মানে কি আর এই গুড মানে কি। এখানে আমাদেরকে বুঝতে হবে। এবং আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কেভ অ্যানালজি বা হচ্ছে এটা হচ্ছে দ্য ডিভাইডেড লাইনের কনসেপ্ট। এতক্ষণ যা কিছু বোঝালাম ডিভাইডেড লাইন, তার আগে দ্য সান সম্পর্কে আমরা জেনে নিয়েছি, দ্য সান মানে কি, দ্য গুড। ওকে, এবার দ্য ফর্মস মানে হচ্ছে আইডিয়া, কতগুলো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। ওকে, সেটা আমি এই ভিডিওতে আর এক্সপ্লেন করবো না, কারণ অলরেডি আমাদের চ্যানেলে এই ফর্মস সম্পর্কে দুটো ভিডিও তৈরি করা আছে, যেগুলো অনেক বেশ বড় বড়, প্রায় অলমোস্ট 40 মিনিটের ভিডিও, যেটা প্লেটোর লেখা আরেকটা বই ফিয়াডো থেকে এবং কিছুটা রিপাবলিক থেকে নিয়ে ফর্মস সম্পর্কে প্লেটোর পুরো থিওরিটা সেখানে আমি আলোচনা করেছি। ফর্মস কী করে আমরা জানতে পারি বা সেই আইডিয়া বা ফর্মের নলেজটা আমরা কী করে পেতে পারি সেটা সম্পর্কে আলোচনা করেছি। তার লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2-তে। ওকে, যেখানে দেখবে যে লেখা থাকবে এরকম অতিবাস্তব যুক্তির দর্শন বা প্লেটোর থিওরি, থাম্বনেলের উপরে লেখা থাকবে। ওকে, তোমরা চ্যানেলে দেখলে পেয়ে যাবে। তো ওই দুটো ভিডিও দেখলে তুমি এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে যে ফর্মস বা আইডিয়াস মানে কি, যেটা হচ্ছে প্রকৃত সবথেকে হাইয়েস্ট অবজেক্ট অফ নলেজ। এই যে হাইয়েস্ট অবজেক্ট অফ নলেজ, যেটা আমরা জানতে পারবো, যেটা হচ্ছে দ্য গুডের সব থেকে কাছে হচ্ছে এটা, আর দ্য গুড থেকে সব থেকে দূরে হচ্ছে এটা। অর্থাৎ যখন আমরা কল্পনা করি বা রিফ্লেকশনের মধ্যে থাকি, যখন আমরা ছায়া দেখি বিভিন্ন জিনিসের, তখন সেটা হচ্ছে বিভিন্ন জিনিসের মতামত দিই আমরা, তখন আমরা গুড, আলটিমেট যে গুড
তার থেকে আমরা সব থেকে দূরে আছি, এখানে আছি। যখন আমরা বাস্তব জগৎ সম্পর্কে বুঝি, রিয়েলিটি সম্পর্কে বুঝি, বাস্তবটা কিভাবে চলছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, তখন আমরা গুড থেকে একটু কম দূরে আসি। যখন আমরা থিওরি সম্পর্কে বুঝি, ডিসকার্সিভ নলেজ, রিজনিং করি, সব কিছুর কারণ অনুসন্ধান করার চেষ্টা করি ম্যাথামেটিক্সের সাহায্যে, সায়েন্সের সাহায্যে, তখনও কিন্তু আমরা গুডের থেকে এখনও দূরে আসি, ঠিক আছে? কিন্তু এই দুটোর তুলনায় অনেকটা কাছে। কিন্তু যখন আমরা ডায়ালেকটিক্স জানি, যখন আমরা ফর্মস মানে ডায়ালেকটিক্সকে ব্যবহার করে যখন আমরা ফর্মস সম্পর্কে জানছি, তখন আমরা গুডের সব থেকে কাছে আছি। ওকে, এই ফর্মসটা কি সেটা তোমরা নিচের ডেসক্রিপশনের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, ভিডিও নাম্বার 1 আর 2টা। এটা আমি এখানে আর আলোচনা করব না। এবার হচ্ছে কি, এই দ্য গুড মানে কি? গুড বলতে কি বোঝায়? সোজা কথায় বললে দ্য গুড মানে হচ্ছে ভালো। যেমন সূর্যের আলো সব কিছুকে আলোকিত করে, গুড সেই জিনিসটার অস্তিত্ব আছে বলেই খারাপ, ঠিক, ভুল মানে বাকি সব কিছুর অস্তিত্ব আছে। যা কিছু ইন্টেলিজেবল, যা কিছু বুদ্ধির দ্বারা আমরা বিচার করতে পারি, নির্বাচন করতে পারি। ওকে, এবার এই গুড মানে কি, এটার এই প্রশ্নটা সক্রেটিসকেও জিজ্ঞাসা করেছিল গ্লাউকন বলে একজন, এই রিপাবলিক বইয়ের মধ্যে। তো সক্রেটিস তখন তার প্রকৃতপক্ষে কোনো অ্যান্সার দেয়নি, তার কোনো একটা সুনির্দিষ্ট একটা সঠিক একটা উত্তর দেয়নি। সক্রেটিস বলেছিল যে আমি চেষ্টা করব যতটা সম্ভব সহজ করে এই জিনিসটা বলার, কারণ গুড হচ্ছে এমন একটা জিনিস যে ফিলোসফার সে যখন নিজে ডিরেক্টলি সোজাসুজি সেই জিনিসটাকে দর্শন করে, তখনই সেই একমাত্র জানতে পারে গুড কি। কিন্তু সেটা অন্যকে শেখানো বা বলাটা খুবই মুশকিল সেটা। কিন্তু সক্রেটিস বলেছে আমি চেষ্টা করব সব থেকে ভালোভাবে সেটা বলার, এবং সেটা বলার সময় সক্রেটিস হচ্ছে থিওরি অফ ফর্মস সম্পর্কে আলোচনা করে, কারণ ওটাই হচ্ছে গুডের সব থেকে কাছে। ওই থিওরি অফ ফর্মসের মাধ্যমেই গুড জিনিসটা কি আলটিমেট সেটা আমরা জানতে পারি বা বুঝতে পারি। ওকে, তাহলে ওই দুটো ভিডিও দেখলে তোমাদের এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবারে আমরা আসি কেভ অ্যানালজিতে, যে হচ্ছে কেন সক্রেটিস এই প্লেটো এমন লিখেছিল কেভ অ্যানালজি অফ দ্য কেভ বা দ্য সিমাইল অফ দ্য কেভ। নাও সিমাইল অফ দ্য কেভ হচ্ছে এরকম, এই যে পুরো থিওরিটা ডিভাইডেড লাইন আর দ্য সান, এই দুটোকে সহজভাবে বোঝানোর জন্য একটা অ্যানালজি, একটা রূপক তৈরি করে প্লেটো বলে যে একটা গুহা আছে, সেই গুহার মধ্যে একটা গুহার দেয়ালের দিকে কতগুলো মানুষ মানে অনেক মানে মানুষের হাতে পায়ে চেন দিয়ে বাঁধা আছে, যার ফলে তারা বেশি নড়াচড়া করতে পারে না, তাদের হাত পাগুলো প্রায় অবশ হয়ে থাকে, অল্প একটু নড়াচড়া করতে পারে। আর তারা একটা দেয়ালের দিকে তাকিয়ে আছে, গুহার মানে শেষ প্রান্তের যে দেয়াল গুহার ভিতরের দিকে, সেখানে তারা তাকিয়ে আছে, এবং সেই দেয়ালের উপরে অনেকগুলো ছায়া পড়ছে, বিভিন্ন বস্তুর ছায়া, পাখি, তারপর হচ্ছে গাছ, টাকা পয়সা, ঠিক আছে, এডুকেশন, বই, বিভিন্ন জিনিসের ছায়া সেখানে পড়ছে, আর্মস, অস্ত্রশস্ত্র, ঘোড়া ইত্যাদি জিনিসের ছায়া তারা দেখছে, অরিজিনাল জিনিসগুলো নয়। আর চেন দিয়ে যাদেরকে বাঁধা আছে তাদের পিছনে লুকিয়ে আছে কি, তাদের পিছনে আরেক ধরনের মানুষ আছে, তারা কি কতগুলো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সেই লাঠির উপরে একটা গাছের ছবি বা মানে গাছের মতো একটা আকৃতি তৈরি করা আছে, বা একটা ঘোড়ার মতো আকৃতি কাঠের মতো টুকরো দিয়ে আঁকা আছে, যেগুলো প্রকৃত ঘোড়া নয় বা প্রকৃত গাছ নয়, বাট তার ছায়া সেটা ওখানে আছে তাদের কাছে। আর তাদের পিছনে একটা আগুন জ্বলছে গুহাতে, যার ফলে এখানে যদি আগুন জ্বলে, এখানে যদি একটা কোনো জিনিস হাত আমি রেখে দিই, তাহলে এখানে যদি দেয়াল থাকে, তাহলে কি আগুনের ফলে এই দেয়ালে গিয়ে এই দেয়ালের উপরে আমার হাতের ছায়া পড়বে। আর এইখানে হচ্ছে মানুষগুলো চেন দিয়ে বাঁধা অবস্থায় রাখা আছে, তারা দেয়ালের দিকে তাকিয়ে আছে, তারা পিছন দিকে কি আছে তারা জানে না। আর এইখানে এই যে জিনিসগুলো সেগুলোকে অনেকগুলো মানুষ ধরে রেখেছে এরকম স্ট্যান্ডের মতো, যার ফলে এই জিনিসগুলো তৈরি হচ্ছে ছায়াগুলো, আর এখানে হচ্ছে আগুন আছে। এবার একজন ফিলোসফার কিংকে, যার শিকল বাঁধা আছে, হাত পা বাঁধা আছে, সে কোনো একদিন তার হাত পা শিকলগুলো অ্যাকচুয়ালি বাঁধা আছে এমনটা নয়, সে চাইলে সেটাকে খুলে ফেলতে পারে যে কোনো মুহূর্তে চাইলে। এটা কল্পনার মধ্যে সে বেঁচে আছে, সে ভাবছে ওই যেটা সে দেয়ালে দেখছে সেটাই হচ্ছে সত্য, সেটাই হচ্ছে ট্রুথ, যার ফলে সে অন্য কিছু করার আর চেষ্টাই করে না। ওকে, কোনো একদিন তার মনে সে কোনোভাবে জানতে পারে বা কোনোভাবে বুঝতে পারে যে সে তার চেনগুলোকে খুলতে পারে, সে তখন চেনগুলোকে খুললো হাতের পায়ের। অনেক বছরের পর বছর ধরে যেহেতু তার হাতে এবং পায়ে চেন বাঁধা ছিল, সেই জন্য তার মনটা অনেক মানে তার শরীরটা অনেক নুব্জ হয়ে পড়েছে, আর শরীরে বল নেই, শক্তি নেই, সে আর উঠতে পারছে না, খুব কষ্ট হচ্ছে তার। কিন্তু তারপরেও সে উঠে সে পিছন দিকে ফিরে তাকায়, তখন সে দেখে যে এতদিন ধরে যে সেটা দেখছিল সেটা যে মাত্র ছায়া ছিল, পিছন দিকে প্রকৃত জিনিসগুলো আছে, সেই গাছের টুকরো বা সেই ঘোড়ার টুকরোগুলো যেগুলো ছায়া সে দেয়ালে দেখছিল, এবং পিছন দিকে আগুন আছে।
এতক্ষণ সে অন্ধকারের দিকে তাকিয়েছিল, এবার সে আগুনের দিকে যখন তাকালো, মানে অনেকক্ষণ অন্ধকারের মধ্যে চোখগুলো থাকলে তারপর হঠাৎ করে চোখে আলো পড়লে চোখে খুব কষ্ট হয়, চোখগুলো ডায়ালেটেড হয়ে যায়, অনেক অনেক ছোট হয়ে আসে, সংকুচিত হয়ে আসে এবং হাত পায়ে অনেক কষ্ট হয় আমাদের। কিন্তু তারপরেও সে কষ্ট করে সেই পিছন দিকে সেই সারিবদ্ধ লোকগুলোকে পেরিয়ে, সেই গাছ, ঘোড়া, পাখি, সেই ছবিগুলোকে পেরিয়ে তারপর সে আগুনটাকে পিছনে ফেলে রেখে তারও পরে আরও যেতে থাকে এবং সেখানে সে গুহার মুখ দেখতে পায়। তারপর গুহার মুখটা উঁচু, ঊর্ধ্বের দিকে চলে যাচ্ছে। সে সেই গুহার মুখে হামাগুড়ি দিয়ে তার হাত পা তো আর কাজ করছে না, অনেক বছর ধরে সে জং ধরে আছে, সে একটু নড়াছড়া করেনি। তখন সে চেষ্টা করে করে কোনোভাবে অনেক কষ্টের মধ্যে দিয়ে সে বাইরে বার হয়, গুহার মুখের বাইরে বার হয়। বার হয়ে তখন সে চারিদিকে দেখার চেষ্টা করে কিন্তু দেখতে পারে না, সে পড়ে যায়, তার খুব কষ্ট হয়। কারণ চারিদিকে এত আলো, সূর্যের আলো যেমন দিনের বেলা আমরা দেখতে পাই, এত আলো সে কখনোই দেখেনি। গুহার মধ্যে থেকে থেকে এমন অবস্থা হয়ে গেছে, তার চোখ বন্ধ হয়ে আসে অলমোস্ট। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আসার পরে ধীরে ধীরে তার শরীর এবং তার চোখ, তার মন সেগুলো সজাগ হতে শুরু করে। সে নিঃশ্বাস নিতে শুরু করে প্রকৃত বাতাসের মধ্যে, গুহার মধ্যে নয়। সে আস্তে আস্তে চোখটা খোলে, সে দেখে চারিদিকে গাছ আছে, ঘাসপালা আছে, পাখি ডাকছে, অনেক আকাশে রেনবো, মেঘ, তারপর অনেক দূরের আকাশে দেখতে পায় সে সূর্য আছে। সেই সূর্যের আলোতেই চারিদিকে গাছপালা, আকাশ, নদী, পাহাড় সবকিছু দৃশ্যমান হয়ে উঠছে। তখন সে বুঝতে পারে যে এইটাই হচ্ছে প্রকৃত জগৎ। আর এতক্ষণ গুহার মধ্যে যেটা আমরা ছিলাম সেটা হচ্ছে কি, এই জগতের একটা কপি পেস্ট, একটা মডেলের মতো। একজন পেন্টার যেমন দেখে দেখে একটা বাস্তবে একটা ঘোড়া দেখে দেখে যেমন একটা ছবি আঁকে, পেন্টিং করে, তেমন এটাই হচ্ছে প্রকৃত। গুহার বাইরে যে ভূমিটা আছে, মাটিটা আছে, সেটা হচ্ছে প্রকৃত জগৎ। সেটাই হচ্ছে সেই ইন্টেলিজেবল রিয়েলম যেটার কথা আমরা একটু আগে দেখছিলাম। আর গুহার মধ্যে যে জগৎটা সেটা হচ্ছে আমাদের এই পৃথিবীটা, যেখানে আমরা বেঁচে আছি। এবং এই হচ্ছে ট্রু ফিলোসফার কিং, যে তখন সেই বাস্তবটাকে দেখে ফেলেছে, সেই আলো, সেই যে গুডনেস, সেটাকে অ্যাচিভ করে ফেলেছে, যেটা অ্যানসিয়েন্ট গ্রিকে বলা হতো লোগোস। লোগোস মানে হচ্ছে সেই দ্য সান, দ্য গুড, সেই জিনিসটা দেখেছে, যার আলোতে সব কিছু আলোকিত হচ্ছে। এই যে ফিলোসফার, সে হচ্ছে তখন ট্রু ফিলোসফার কিং হলো। এখন সে কি করবে, ধীরে ধীরে সেই গুহার মধ্যে ফিরত যাবে এবং সে বাকি যারা মানে প্রিজনার আছে, যারা বদ্ধ হয়ে আছে, তাদেরকে বলবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, তোমরা চলো, তোমরা দেখো বাইরে গিয়ে, আমার কথা বিশ্বাস না হয় বাইরে গিয়ে দেখো, তোমাদের হাত পা চেন সব খোলাই আছে, তোমরা এখানে মিথ্যে বসে আছো। কিন্তু তারা কেউ তার কথা বিশ্বাস করে না। এবং ফিলোসফার কিং, প্রকৃত যে ফিলোসফার কিং, সে কখনোই মানে গুহার ভেতরে যেতে চায় না। কিন্তু সে যেতে না চাইলেও সে যেতে হয়, কারণ সে জানে যে একমাত্র সেই পারে ওই ভেতরের মানুষগুলোকে বাঁচাতে। এছাড়া অন্য কেউ আর অন্য কোনোভাবে, কোনো পদ্ধতিতে ওদেরকে বাঁচানো সম্ভব নয়, ওদেরকে গুহার ভিতর থেকে বাইরে বার করে আনা সম্ভব নয়। একমাত্র একজন ট্রু ফিলোসফার কিংই পারে। সেই জন্য সে না চাইতেও ওই গুহার মধ্যে যেতে তার ইচ্ছা হয় না, সে যেতে চায় না, কিন্তু না চাইতেও সে যেতে হয়। কেন? কারণ সেই শুধুমাত্র বাঁচাতে পারে ওদেরকে। সেই জন্য সে ট্রু ফিলোসফার কিং, সে ফিরে আসে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, প্লেটোর অ্যালিগরি অফ দ্য কেভ সম্পর্কে, ডিভাইডেড লাইন সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর এই ভিডিওটার পরে নিৎজের ফিলোসফি, ফ্রেডরিক নিৎজে, তিনি তার একটা লেখাতে এরকম বলেন যে সক্রেটিসের এই যে সক্রেটিস এবং প্লেটোর এই যে পুরো যে ফিলোসফিক মডেল সম্পর্কে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে পুরোটাই ভুল। এবং সক্রেটিস হচ্ছে একজন ইভেল পারসন ছিল, এবং সেটা নিৎজে মাত্র 24 বছর বয়সে লেখে। এবং নিৎজে এই যে র্যাশনালিটির যে ফিলোসফি সম্পর্কে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, যে ডিভাইডেড লাইন, দ্য সান, এই সব কিছুকে কেন ভুল বলেছে, যদি তোমরা সেটা জানতে চাও, নিৎজের সেই ফিলোসফিক্যাল সেই থিওরিটি যদি তোমরা দেখে থাকো, আমাদের চ্যানেলে অলরেডি সেই ভিডিওটা আছে। এবং এই ভিডিওটা যদি তোমরা দেখো, দুটো হচ্ছে পুরো উল্টো ধারণা, দুটো পুরো উল্টো মতামত ফিলোসফির, ঠিক আছে? ওই জন্য নিৎজেকে বলা হয় অ্যান্টি ফিলোসফার। মেন ফিলোসফির স্ট্রিম হচ্ছে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম, এখান থেকে শুরু হয়, এখান থেকে তার উত্থান বা সূচনা হয়। আর নিৎজে যেটাকে দেখায় সেটা হচ্ছে কি, এই ফিলোসফির থেকে পুরো উল্টো একটা ধারণা। তো সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো নিৎজের, এবং এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই তুমি পার্টিকুলারলি যে দেখছো আর কি দুটো ভিডিও, সে অবশ্যই পার্টিকুলারলি কমেন্ট করবে, আইদার এই ভিডিওতে অথবা নিৎজের ভিডিওতে, ঠিক আছে? এবং তুমি কি বুঝেছো বা তোমার কোনটা ঠিক মনে হয়, বা তুমি নিৎজের ফিলোসফিক্যাল মডেলে বেশি বিশ্বাস করো, নাকি সক্রেটিস এবং প্লেটোর যে মডেলটা আজকে আমরা এখন আলোচনা করলাম সেটাতে তুমি বেশি বিশ্বাস করো, সেটা তুমি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি খুব মানে আগ্রহের সঙ্গে এটা জানতে চাই আর কি। আর যদি নিৎজের সেই ভিডিওটা তুমি দেখে না থাকো, কিন্তু তুমি দেখতে চাও এই ভিডিওটা দেখার পর, তাহলে ডেসক্রিপশানে 3 নম্বর ভিডিওর লিঙ্কে সেটা আমি দিয়ে দেবো, তো সেই ভিডিওটা অবশ্যই তুমি দেখবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে।
কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এবং খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটা কোর্স আসছে অ্যাডভান্সড মাইন্ডসেট বলে, যেটা ডোনেশনের উপরে বেসড হবে। তোমরা সবাই সামান্য কিছু অর্থ ডোনেট করে আমাদেরকে সেই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারবে, যেখানে আমরা মানে অনেকগুলো ডিফারেন্ট মাইন্ডসেট সম্পর্কে জানবো এবং মাইন্ডসেট কাকে বলে সেটা জানবো। সেখানে আলাদা আলাদা চ্যাপ্টারে বিভিন্ন মাইন্ডসেট সম্পর্কে আমরা একটা চেক লিস্ট দিচ্ছি আর কি মাইন্ডসেটে, যেগুলো তুমি জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করতে পারবে। খুব সুন্দর কোর্স, খুব সুন্দরভাবে ডিজাইন করেছি, যতটা ভালোভাবে ডিজাইন করা সম্ভব। এবং পুরো কোর্সটা আমি ডোনেশনের উপরে বেস করে দিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং সেই কোর্সে কীভাবে যুক্ত হতে হবে অনেকেই আমাকে প্রশ্ন করেছে কমেন্ট সেকশানে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছে, অনেকে আমাকে ফেসবুকে প্রশ্ন করেছে, অনেকে আমাকে মেল লিখে পাঠিয়েছে। তো তাদের সবাইকে আমি অ্যান্সার দিয়েছি। এবং আমি আরও একবার এখানে এই ভিডিওতে বলে দিচ্ছি যে এই কোর্সে যুক্ত হওয়ার জন্য আমি আমার একটা ফোন নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করে দেবো 20-21 তারিখের দিকে এই মান্থে। এবং সেই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আমি একটা গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো। সেই গ্রুপে হচ্ছে এই কোর্সের সমস্ত ভিডিওসগুলো অ্যাভেলেবেল থাকবে। ওকে? এবং কীভাবে ডোনেট করতে হবে বা কী বৃত্তান্ত, যখন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করব তখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো। সেটা আমাদের কমিউনিটি পোস্টে এবং পরবর্তী যে ভিডিওসগুলো আসবে সেই ভিডিওসের মধ্যে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কমিউনিটি পোস্টে তোমরা চেক করতে থাকলে তোমরা জানতে পারবে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।